নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম অশুভ সংকেত। লেখিকা শুক্লা মজুমদার। তাহলে বন্ধুরা, গল্পটা আমি পড়ছি। কদিন ধরে প্রবীর স্কুলে আসছে না। তার কি হয়েছে আমরা তা জানতে পারছি না। আমরা তিন বন্ধু, বীরেন, কোমল আর আমি। প্রবীর আমাদের তিনজনেরই ঘনিষ্ঠ বন্ধু। সে আমাদের ডিস্ট্রিক্ট টাউন থেকে কয়েক মাইল দূরে একটি গ্রামে থাকে। সেই গ্রাম থেকে পায়ে হেঁটে সে স্কুলে আসে। গ্রামের নাম পলাশখালী। পলাশখালী থেকে আমাদের শহর অবধি সাইকেল রিক্সা চলে, কিন্তু প্রবীর পয়সা বাঁচাবার জন্য হেঁটেই স্কুলে আসে। আমরা সবাই দশম শ্রেণীর ছাত্র। আমাদের নতুন ক্লাস শুরু হয়েছে ৩রা মে থেকে। বার্ষিক পরীক্ষায় আমাদের চারজনেরই ভালো ফল হয়েছে। প্রবীর আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী, সেজন্য তার রেজাল্ট আমাদের থেকেও ভালো হয়েছে। সে মে মাসের প্রথম কদিন তো স্কুলে এসেছিল, তারপর আর আসছে না। এদিকে ক্লাসে জোর কদমে পড়াশোনা শুরু হয়ে গেছে। বীরেন, কমল আর আমি আলোচনা করছিলাম ওই প্রবীরকে নিয়েই। প্রবীর তার মায়ের একমাত্র সন্তান। অনেক দিন আগে প্রবীরের বাবা মারা গিয়েছেন। প্রবীর তখন খুবই ছোট। তার মা অতি কষ্টে তাকে মানুষ করছেন। এর আগে প্রবীরের বাড়ি আমরা অনেকবারই গিয়েছি। ওর মা আমাদের যথেষ্ট স্নেহ করেন। সেদিন স্কুল ছুটি হবার পর আমরা ঠিক করলাম পলাশখালী গিয়ে প্রবীরের খোঁজ খবর নেব। বীরেন বলল, আমাদের বাংলা আর ইংরাজি স্যারেরা যা পড়িয়েছেন সেই নোটসগুলো সঙ্গে নিয়ে যাই, প্রবীরকে দেব। আমি ও কমল বীরেনের প্রস্তাবে সায় দিলাম। পরের দিন স্কুল 11টায় ছুটি হতেই আমরা তিনজন পলাশখালীর দিকে রওনা দিলাম। বাড়িতে আগে থেকেই বলা ছিল, সাইকেল রিক্সা না করে হাঁটা পথে আমরা যাত্রা শুরু করলাম। সঙ্গে নিলাম চিনেবাদাম ভাজা আর মুড়ি। টাউন ছাড়িয়ে গ্রামের মেঠো পথ দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। পথের দুধারে মাঠ। বৃষ্টি না হওয়ার জন্য মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। পথে পড়ল চাষিদের ছোট ছোট খামার বাড়ি, আমবাগান আর সারি সারি নারকেল গাছ। ক্রমেই রোদের তাপ বাড়তে শুরু করলো। আমাদের কারুর কাছে ছাতাও ছিল না, কিন্তু হাওয়া ছিল, তাই গরমে ততটা কষ্ট হলো না। প্রখর রোদে আমাদের জল তেষ্টা পেল। একটা পুকুরে টলটলে জলে আমরা তেষ্টা মেটালাম। এই পুকুরের নাম মিশ্রি পুকুর। এর জল গ্রীষ্মের দাবদাহে কখনো শুকায় না। পলাশখালী যখন পৌঁছালাম তখন প্রায় ওই 2টো বাজে। গ্রামের ভেতর প্রবীরদের বাড়ি। বাড়ির সামনে আম গাছ ও লিচু গাছের বাগান। আগে প্রবীরদের অবস্থা খুবই ভালো ছিল। ওর ঠাকুরদা উকিল ছিলেন, ওকালতি করতে আমাদের টাউনে আসতেন। প্রবীরের বাবাও কিছুদিন ওকালতি করেছেন, তবে তারও তো পসার ছিল না। ওকালতি করে যা রোজগার করতেন তাতে মোটামুটি চলে যেত। প্রবীরের বাবা মারা যাওয়ার পর ওর মা একাকী হয়ে গেলেন। ব্যাংকে সামান্য জমানো টাকার ইন্টারেস্ট আর ওর মার কিছু আয় থেকে দুজনের কোনো মতে চলত। প্রবীরদের বাড়ি পৌঁছে সদর দরজায় কড়া নাড়লাম। প্রবীরই দরজা খুলে দিল। ওকে দেখে আমরা 3 বন্ধু চমকে উঠলাম। এ কি চেহারা হয়েছে প্রবীরের! রোগা হয়ে গেছে, চুল উস্কো খুস্কো, চোখের তলায় কালি, মুখ শুকনো। মনে হলো কদিন অসুখে ভুগে উঠেছে।
আমাদের মধ্যে প্রথম কমলই বলল, এ কি প্রবীর, তোর কী চেহারা হয়েছে রে? প্রবীর ম্লান হেসে বলল, মায়ের অসুখ করেছে ভাই, সেজন্য মনে বড় চিন্তা, রাত জাগতে হচ্ছে তো। আমরা ওর পেছন পেছন বাড়ির ভেতর ঢুকলাম। বৈঠকখানায় সে আমাদের মাদুর পেতে দিল। আমরা সেখানে বসলাম। আমি জিজ্ঞাসা করলাম, কবে থেকে কাকিমার অসুখ? ডাক্তার দেখেছে? শহরের বড় ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার কিছু বলতে পারছেন না। ওর চিকিৎসায় মায়ের কোনো উপকারই হচ্ছে না। সব সময় জ্বর, জ্বর ছাড়ছেই না। চুপচাপ শুয়ে আছেন, কিছু খাচ্ছেন না, কোনো কথাও বলছেন না। আমাকে তো চিনতেই পারছেন না। খুব বিপদে পড়েছি ভাই। কমল বলল, আরও ভালো ডাক্তার দেখা, এখন চিকিৎসা ব্যবস্থা কত উন্নতি হয়েছে জানিস না নাকি? ডাক্তার জ্বর সারাতে পারছেন না, এ কথা তো অবিশ্বাস্য। আরও দুজন ডাক্তার দেখিয়েছি কাল। তারপর আস্তে প্রবীর বলল, আমাদের বংশে অভিশাপ আছে ভাই, সেজন্যই বলছি আমার মা আর বাঁচবেন না। আমরা একসঙ্গে বলে উঠলাম, কি বলছিস কি তুই? প্রবীর বলল, আমি সত্যি বলছি ভাই, আমাদের বংশ অভিশপ্ত বংশ। এই বংশে যখন কেউ মরণাপন্ন হন, তখন বংশের মৃত ব্যক্তিরা তাকে দর্শন দেন, এমনকি আমরাও তাদের দেখতে পাই। কাল শেষ রাত্রে আমি আমার ঠাকুরদাকে মার শিয়রে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এই জন্যই বলছি মা আর বাঁচবেন না। আমরা স্তব্ধ হয়ে প্রবীরের কথা শুনছিলাম। দুপুর গড়িয়ে আসছিল। দিনের আলোয় প্রবীরের কথা বিশ্বাস হচ্ছিল না। এই বৈজ্ঞানিক অগ্রগতির যুগে মানুষ যখন চাঁদে উপনিবেশ করার কথা চেষ্টা করছে বা ভাবছে, মহাকাশে বেড়াতে যাচ্ছে, তখন প্রবীরের কথা অবিশ্বাস্য বলেই মনে হলো। প্রবীর কথা বলতে বলতে হঠাৎ থামল। তারপর আমাদের মুখের দিকে তাকিয়ে বলল, তোদের নিশ্চয় খুব খিদে পেয়েছে, এত দূর পথ হেঁটে এসেছিস, একটু বস, আমি তোদের জন্য মুড়ি মেখে নিয়ে আসছি। বলে সে চলে গেল ভেতরের দিকে। আমি ঘরের চারপাশে তাকিয়ে দেখলাম। প্রবীরের ঠাকুরদা যখন ওকালতি করতেন, তখন মক্কেলরা এই বৈঠকখানায় বসতেন। সেই জন্য এই ঘরে 4-5খানা চেয়ার, বেঞ্চি আর একটি পায়াহীন বড় টেবিল পাতা। সব কিছুর ওপর 1 ইঞ্চি ধুলো। দুধারে দেওয়ালে বড় আলমারি, আলমারিতে আইনের পুরনো বই রাখা। ঘরের মেঝেতেও ধুলো, মনে হয় অনেক দিন ঝাঁটি পড়েনি। মেঝেতে ধুলোর ওপর আমাদের পায়ের ছাপ। একটু পরে প্রবীর 3টে বড় কাঁসার বাটিতে তেল, নুন, কাঁচা লঙ্কা মাখা মুড়ি নিয়ে এলো। আমরা 3জনে মুড়ি গোগ্রাসে খেলাম। মুড়ি খাওয়ার পর প্রবীর আমাদের নিয়ে গেল ভেতরে। 3টে বড় বড় অন্ধকার ঘর পার হয়ে আমরা একটা প্রায় অন্ধকার ঘরে ঢুকলাম। সেই ঘরে বিরাট বড় একটা পালঙ্কের ওপর কাকিমা শুয়ে আছেন। শীর্ণ দেহ বিছানার সঙ্গে মিশে গেছে, চুল খোলা, চোখ দুটো বোজা। আমি আস্তে আস্তে ডাকলাম, কাকিমা। উনি কোনো সাড়া দিলেন না। প্রবীর ফিসফিস করে বলল, মা কোনো সাড়া দিচ্ছেন না। সকালে কাকা কাকিমা এসেছিলেন মাকে দেখতে। কাকিমা অনেক চেষ্টা করলেন মাকে একটু বার্লি খাওয়াতে, কিছুতেই খাওয়ানো গেল না। ঘরে একটা অস্বস্তিকর নীরবতা। আমার গা ছমছম করে উঠল। মনে হলো মৃত্যুর পদধ্বনি শুনলাম। আমার দম বন্ধ হয়ে আসছিল। ভাবলাম এই বাড়ি থেকে পালিয়ে যায়। প্রবীর
হঠাৎ জল ভরা চোখে আমাদের বলল, তোরা যে এসেছিস না, আমার সেজন্য খুব ভালো লাগছে। আজকে রাতটা তোরা এখানে থেকে যা, পাশের ঘরের খাটে আমি তোদের শোয়ানোর ব্যবস্থা করে দেবো। আমি একলা রোগীকে নিয়ে থাকতে পারছি না। আমরা নিশ্চয় তোর সঙ্গে থাকব। তোর কে কে আত্মীয় স্বজন আছেন? কাকা কাকিমা ছাড়া এক পিসি ছিলেন, গত বছর মারা গেছেন। কাকা কাকিমা কাছেই থাকেন। তারা আমাদের সঙ্গে এই বাড়িতে থাকতে রাজি নন। অনেকবার তাদের থাকতে অনুরোধ করেছি। তারা দিনের মধ্যে 2-3বার এসে মাকে দেখে যান, ব্যাস এই পর্যন্তই। গ্রামের অন্য লোকেরা, তারা আমাদের বাড়ির ছায়া মারায় না। আমাদের বাড়িকে তারা ভূতের বাড়ি বলে। এবার আমি প্রশ্ন করলাম, প্রবীর, বলতো তোদের বংশে কিসের অভিশাপ? প্রবীর বলল, সে আমার প্রপিতামহের আমলের কথা। উনিও উকিল ছিলেন। একদিন কোর্ট থেকে বেরিয়ে এসেছেন, মোকদ্দমায় সর্বশান্ত এক ব্রাহ্মণ তাকে এসে অভিশাপ দিল যে তিনি নির্বংশ হবেন। তার বংশের লোকেরা মরে গিয়েও মুক্তি পাবেন না। এরপর আমার বড় ঠাকুরদা হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন এবং অকালে মারা যান। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণের অভিশাপ ফলতে শুরু করে। প্রবীরের প্রস্তাবে আমরা বাধ্য হয়ে রাজি হলাম রাতটা ওদের বাড়িতে কাটাতে। কিন্তু আমাদের বাড়িতে খবরটা দেবেটা কে? কোনো খবর না দিলে বাড়ির সবাই তো চিন্তা করবে। শেষে ঠিক হলো বীরেন ফিরে যাবে, গিয়ে আমার ও কমলের বাড়িতে খবর দেবে। বীরেন রওনা হয়ে গেলে আমি এবং কমল চুপচাপ কাকিমার খাটের পাশে বসে রইলাম। সন্ধ্যের সময় প্রবীর কাকিমার ঘরে একটা বড় মোমবাতি জ্বালিয়ে দিল। এ বাড়িতে ইলেকট্রিসিটি নেই। 8টার সময় প্রবীর আমাদের জন্য স্টোভে সেদ্ধ ভাত রান্না করে দিল। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আজ সারাটা দিন পেটে ভাতও পড়েনি। রাত 9টায় আমরা 3জনে খেয়ে নিলাম। পাশের ঘরে একটা পালঙ্কে প্রবীর চাদর বিছিয়ে দিল, বালিশ দিল। এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মশাদের ঐকতান শুরু হয়ে গেছে। প্রবীর তাড়াতাড়ি একটা মশারি টাঙিয়ে দিল। যদিও আমার এবং কমলের দুচোখে ঘুম ঢুলে আসছিল, আমরা ঠিক করলাম একজন প্রবীরের সঙ্গে রাত জাগবে। রাত 10টার পর সমস্ত বাড়িটা নিঝুম নিস্তব্ধ হয়ে গেল। রাত 9টার সময় প্রবীরের কাকা এসেছিলেন। অল্পক্ষণ থেকে তিনি চলে গেলেন। রাত 1টা অবধি আমি প্রবীরের সঙ্গে রাত জাগব ঠিক করলাম। কমল বাকি রাতটা জাগবে। কমল মশারির মধ্যে ঢুকে তখনই ঘুমিয়ে পড়ল। রাত বাড়তেই একটা কুকুর কাছাকাছি কাঁদতে শুরু করলো। আমি একটা চেয়ার টেনে কাকিমার খাটের পাশে জেগে বসে রইলাম। চোখটা ঘুমে ঢুলে এসেছে। প্রবীর হঠাৎ আমার গায়ে হাত দিয়ে বলে উঠল, ওই দেখ। আমি মোমবাতির অল্প আলোয় প্রথমে কিছু দেখতে পেলাম না। তারপর মনে হলো আধো অন্ধকারে 2টি অশরীরী ছায়ামূর্তি পালঙ্কের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের অবয়ব স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। এই সময় বাড়ির মধ্যে কে যেন গোঙানিতে শুরু করলো। মনে হলো সে যেন মৃত্যু যন্ত্রণায় গোঙাচ্ছে। আমি ভাবলাম পাশের ঘরে কমল একলা শুয়ে আছে, সে নয় তো। পাশের ঘরে গিয়ে দেখলাম কমল অঘরে ঘুমাচ্ছে। দেওয়াল ঘড়িতে তখন রাত্রি 12টা। আমি ও ঘর থেকে ফিরে এসে শুনলাম প্রবীর অস্পষ্ট আর্তনাদ করে বলছে, কে তোমরা? কেন এসেছো? আমি আমার মাকে ছাড়বো না। তোমরা চলে যাও, এক্ষুনি চলে যাও। প্রবীরের কথা শুনে কে যেন খুব জোরে হেসে উঠল। সঙ্গে সঙ্গে সারা বাড়ি জুড়ে হাসির আওয়াজ। ভয়ে আতঙ্কে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রবীরের হাত আমি চেপে ধরলাম।
চেঁচিয়ে বললাম, প্রবীর, কারা এরকম হাসছে? দেখলাম প্রবীর একটা ঘোরের মধ্যে রয়েছে। সে আমার কথার কোনো জবাব দিল না। হঠাৎ হাসিটা নিজে নিজেই থেমে গেল। লক্ষ্য করলাম কাকিমার খাটের চারপাশে আরও ছায়ামূর্তি এসে হাজির হয়েছে। অস্পষ্ট সব ছায়ামূর্তি। তারা সার বেঁধে খাটের পাশে দাঁড়িয়ে আছে। মোমবাতির আলোয় তাদের অবয়ব অস্পষ্ট, কিন্তু ভীতিজনক। প্রবীর আমার দিকে তাকাচ্ছে না, আমার সঙ্গে কোনো কথাও বলছে না। সে এক দৃষ্টে তাকিয়ে আছে সেই সব ছায়া শরীরগুলোর দিকে। মাঝে মাঝে সে চেঁচিয়ে উঠছে, তোমরা চলে যাও, এখান থেকে চলে যাও, এখানে কেন এসেছো? ছায়া মূর্তিগুলো কি প্রেত? এরা কেন মৃত্যুপুরী থেকে নেমে এসেছে? এরা কি চায়? মনে সাহস এনে আমি প্রবীরকে বললাম, প্রবীর, কার সঙ্গে কথা বলছিস? ওরা তো সব মৃত, ওরা তো মানুষ নয়। প্রবীর আমার কথা শুনতে পেল না। আমি আবার চেঁচিয়ে বললাম, তুই তোর কাকা কাকিমাকে জোর দিয়ে কেন বললি না যে তোর সঙ্গে রাত কাটাতে? ওরা থাকলে আমাদের মনে তো সাহস হতো। হঠাৎ যেন প্রবীর আমার কথা শুনতে পেল। সে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, ওরা কিছুতেই থাকতে রাজি হলেন না। বললাম না, আমাদের বংশ অভিশপ্ত। দেখ দেখ, ওইদিকে তাকিয়ে দেখ। আমি ভীত হয়ে দেখলাম সব প্রেত মিলে কাকিমার খাটের চারধারে ঘুরে ঘুরে নাচতে শুরু করেছে। আমি কাঠ হয়ে ওদের এই ভৌতিক নৃত্য দেখতে লাগলাম। কি অসম্ভব উল্লাস ওদের মধ্যে! নেচে নেচে ওরা যেন মৃত্যুর জয়ধ্বনি দিতে শুরু করলো। সেই সময় ঘড়িতে ঢং করে রাত 1টা বাজলো। তখনও ওদের নাচ থামল না। আমার মাথা ঝিমঝিম করছে। মোমবাতিটা দপদপ করতে করতে হঠাৎ নিভে গেল। অবস্থা আমার সহ্যের সীমা অতিক্রম করলো। ভয়ে চেঁচিয়ে উঠে আমি প্রবীর এবং কাকিমাকে ওই ঘরে রেখে কোমলের কাছে দৌড়িয়ে গেলাম। সে ঘরেও মোমবাতি নিবু নিবু। কমলকে ডাকলাম, কমল, ওঠ ওঠ, চল আমরা এখনই এখান থেকে পালাই। কমলের ঘুম ভাঙল না। সে অঘরে ঘুমোচ্ছে। মোমবাতিটাও হঠাৎ বিনা কারণে নিভে গেল। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার। ঘরে নেমে এসেছে ভয়ঙ্কর নিস্তব্ধতা। আমি জ্ঞান হারালাম। সকালে কমলের ডাকে জ্ঞান ফিরল। সে আমার মুখে জলের ছিটে দিচ্ছে। আমি উঠে বসতেই সব কথা মনে পড়ল। সেই অন্ধকার রাত আর অশরীরীদের নাচ। আমি বললাম, প্রবীর, কাকিমা, ওরা কেমন আছে? কমল গম্ভীরভাবে বলল, যা দেখে আয় ওদের ঘরে গিয়ে। পাশের ঘরে গিয়ে আশ্চর্য হয়ে দেখি কাকিমা উঠে বসেছেন। অস্পষ্ট স্বরে প্রবীরকে ডাকছেন। আর প্রবীর কি করছে? সে কাকিমার ডাকে কোনো সাড়াই দিচ্ছে না। সেই চেয়ারে বসে আছে, মাথাটা একপাশে হেলানো। আমি ডাকলাম, প্রবীর, প্রবীর। কোনো সাড়া নেই। আর গায়ে হাত দিয়ে দেখি সারা শরীর শক্ত, পাথরের মতন ঠান্ডা। প্রবীরের দেহে প্রাণ নেই। গত রাতে প্রেতাত্মারা প্রবীরকে ডেকে নিয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে বন্ধুরা? আর পারলে যারা গল্প ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি। আবার পরে আর একটা গল্পের সাথে তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।